বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে এবং এগুলোর সাজেশন কি হতে পারে, আজকের ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি তোমাদের জন্য অনেক আগেই নতুন বা সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করেছে। আজ আমরা ফিনান্স ব্যাংকিং ও দ্বিতীয় পত্রের সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসো আমাদের কি কি অধ্যায় আছে সেগুলো জেনে নিই। তোমরা জানো যে তোমাদের পাঠ্যপুস্তকে ফিনান্স ব্যাংকিং ও দ্বিতীয় পত্রের মোট 14টি অধ্যায় আছে, সেখান থেকে তোমাদেরকে মাত্র 6টি অধ্যায় দেওয়া হয়েছে। তো অধ্যায়গুলো হচ্ছে: অধ্যায় 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, অধ্যায় 2 কেন্দ্রীয় ব্যাংক, অধ্যায় 6 চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসারি নোট, অধ্যায় 9 ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, অধ্যায় 10 বীমা সম্পর্কে মৌলিক ধারণা এবং অধ্যায় 11 জীবন বীমা। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আমার কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি তোমাদের সবাইকে বলবো যে তোমাদের যে 6টি অধ্যায় দিয়েছে, এখান থেকে তোমরা নিজেরা কেউ আর কোনো সাজেশন করার চেষ্টা করবে না বা এই সংক্ষিপ্ত সিলেবাসকে আর কেউ সংক্ষিপ্ত করবে না। এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে এবং অধ্যায়ের যাবতীয় বিষয়বস্তু ও খুঁটিনাটি জিনিসগুলো সম্পর্কে খুব ভালো করে ধারণা নিবে। কারণ তোমাদের প্রশ্নপত্রগুলো তোমরা জানো যে অনেক আগেই করা হয়ে গেছে এবং এমনও হতে পারে যে ক খ তুমি পারছো কিন্তু গ ঘ পারছো না, আবার গ ঘ পারছো ক খ পারছো না। তো এই ধরনের একটা পরিস্থিতিতে দেখা যায় পরীক্ষা খারাপ হতে পারে। তাই আমি বলবো যে তোমরা এই 6টি অধ্যায়ের কোনো বিষয়বস্তু বাদ দিবে না এবং খুব ভালো করে পড়বে। সাজেশনের উপরে কোনো সাজেশন নিজেরা করবে না। পাশাপাশি বহু নির্বাচনের জন্য খুব ভালো করে অধ্যায়গুলো সম্পর্কে ধারণা নিবে, অধ্যায়ের পিছনের নমুনা প্রশ্নগুলো সলভ করবে। তো অধ্যায় 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা থেকে তোমরা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো পড়তে পারো সেগুলো হচ্ছে: ব্যাংক শব্দের অর্থ কী, ব্যাংক কী, একক ব্যাংক কী, শাখা ব্যাংক কী, চেইন ব্যাংক কী, গ্রুপ ব্যাংক কী, তালিকাভুক্ত ব্যাংক কী, কেন্দ্রীয় ব্যাংক কী, বাণিজ্যিক ব্যাংক কী, শিল্প ব্যাংক কী, বিনিয়োগ ব্যাংক কী, আঞ্চলিক ব্যাংক কী, ব্যাসেল 2 কী, ব্যাংকার ও ব্যাংকিং কী, গার্নিশি অর্ডার কী, কেওয়াইসি কী। এরপর আসো তোমরা অনুধাবন স্তরের জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নের উত্তরগুলো শিখতে পারো সেগুলো হচ্ছে: ব্যাংক বলতে কী বুঝো ব্যাখ্যা করো, বাণিজ্যিক ব্যাংক বলতে কী বুঝো ব্যাখ্যা করো, চেইন ব্যাংক বলতে কী বুঝো ব্যাখ্যা করো, ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন ব্যাখ্যা করো, বাণিজ্যিক ব্যাংকের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া উচিত নয় কেন ব্যাখ্যা করো, একক ব্যাংক ও শাখা ব্যাংকের মধ্যে দুটি পার্থক্য দেখাও, চেইন ব্যাংক ও গ্রুপ ব্যাংকের মধ্যে দুটি পার্থক্য দেখাও এবং গার্নিশি অর্ডার কি ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে তোমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের জন্য যে প্রশ্নগুলো শিখবে সেগুলো হচ্ছে: ব্যাংকের প্রকৃতি বা বৈশিষ্ট্য, ব্যাংকের ধরন বা প্রকারভেদ, ব্যাংকের গুরুত্ব। তো আমি বিভিন্ন বোর্ডের প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখেছি যে ব্যাংকের ধরন বা প্রকারভেদ কিংবা ব্যাংকের গুরুত্ব এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার এসেছে। তাই এই অধ্যায় থেকে যেহেতু একটি প্রশ্ন তোমাদের অ্যান্সার করতেই হবে, সেক্ষেত্রে এই 3টা টপিকস খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে, পাশাপাশি অধ্যায়টি খুব ভালো করে খুঁটিনাটি জিনিসগুলো পড়বে। তাহলে তোমরা অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবে। এরপরে আসো অধ্যায় 2 কেন্দ্রীয় ব্যাংক। তো এখান থেকে জ্ঞানমূলকের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংক কী, ঋণ নিয়ন্ত্রণ কী, ব্যাংক হার নীতি কী, ব্যাংক হার কী, খোলা বাজার নীতি কী, জমার হার পরিবর্তন নীতি কী, ঋণ বরাদ্দকরণ নীতি কী, নিকাশ ঘর কী, সিসিআর ও এসএলআর কী, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী। এরপরে তোমরা এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলো পড়তে পারো সেগুলো হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংক বলতে কী বুঝো ব্যাখ্যা করো, কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল ব্যাখ্যা করো, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ব্যাখ্যা করো, কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের অভিভাবক বলা হয় কেন ব্যাখ্যা করো, কোন ব্যাংকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় ব্যাখ্যা করো, তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে ব্যাখ্যা করো এবং জমার হার পরিবর্তন নীতিটি ব্যাখ্যা করো।
তো এরপরে এই অধ্যায়ের প্রয়োগ উচ্চতর দক্ষতা স্তরের জন্য তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহের তত্ত্বাবধানের কারণ এবং কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব। এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে এই অধ্যায় থেকে শিখবে। অধ্যায় 6 চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসারি নোট, এই অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখব সেগুলো হচ্ছে চেক কি, বাহক চেক কি, হুকুম চেক কি, দাগ কাটা চেক কি, ভ্রমণকারীর চেক কি, বাসি চেক কি, অনুমোদন বলে প্রাপক কি, আদেশটা কে, চেকের অনুমোদন কি, চেকের প্রত্যাখ্যান কি, বিনিময় বিল কি এবং অঙ্গীকারপত্র কি। এই অধ্যায় থেকে আমরা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো শিখতে পারি সেগুলো হচ্ছে চেক বলতে কি বুঝো ব্যাখ্যা করো, চেকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বাহক চেক ও হুকুম চেকের মধ্যে দুটি পার্থক্য লিখো, চেকের হস্তান্তর বলতে কি বুঝো ব্যাখ্যা করো, চেকের প্রতারণা বা জালিয়াতি বলতে কি বুঝো ব্যাখ্যা করো, চেকের অনুমোদন বলতে কি বুঝো ব্যাখ্যা করো, চেকের অমর্যাদার কারণ ব্যাখ্যা করো, চেক হারিয়ে গেলে কি করতে হয় ব্যাখ্যা করো, অঙ্গীকারপত্র বা প্রমিসারি নোট কি ব্যাখ্যা করো। আমরা এই অধ্যায় থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের জন্য যে প্রশ্নগুলো শিখতে পারি সেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার চেক বা চেকের প্রকারভেদগুলো, যেমন বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, এগুলো আমরা সংজ্ঞা শিখব, বৈশিষ্ট্য শিখব, এগুলোর গুরুত্বগুলো শিখব। চেকের বিভিন্ন পক্ষসমূহ, বিভিন্ন প্রকার চেকের সুবিধা অসুবিধা, দাগ কাটা চেকের গুরুত্ব বা কেন চেকে দাগ কাটা হয় এই বিষয়টি আমরা শিখব। চেকের প্রতারণা বা জালিয়াতির বিরুদ্ধে ব্যাংকের সাবধানতা, অর্থাৎ ব্যাংক কী কী সাবধানতা অবলম্বন করতে পারে বা ব্যাংকের রক্ষা কবচগুলো কী কী, এই জিনিসটি আমরা এখান থেকে শিখব। চেকের অনুমোদনের প্রকারভেদগুলো আমরা শিখব, অর্থাৎ চেকে কয় ধরনের অনুমোদন করা যায় এবং অনুমোদনগুলো কী কী সেগুলোর সংজ্ঞা আমরা খুব ভালো করে শিখব। তারপরে আসো আমরা যে অধ্যায়টি সম্পর্কে প্রিপারেশন নিব সেটি হচ্ছে অধ্যায় 9 ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমরা শিখতে পারি ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং কি, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, এটিএম কি, অনলাইন ব্যাংকিং কি, মোবাইল ব্যাংকিং কি, এসএমএস ব্যাংকিং কি এবং ইন্টারনেট ব্যাংকিং কি। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আমরা যেগুলো শিখতে পারি সেগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কি বুঝো ব্যাখ্যা করো, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করো, অনলাইন ব্যাংকিং বলতে কি বুঝো ব্যাখ্যা করো, মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝো ব্যাখ্যা করো, স্বয়ংক্রিয় নিকাশ ঘর কি ব্যাখ্যা করো, এটিএম এর সুবিধা কি ব্যাখ্যা করো। এরপরে আমরা নবম অধ্যায় থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের জন্য যেগুলো শিখব সেগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব, গ্রাহকের জন্য ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সেবাসমূহ, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষার বিষয়গুলো আমরা এখান থেকে শিখব। তো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সেবাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম ইত্যাদি সম্পর্কে খুব ভালো করে এখান থেকে আমাদের জানতে হবে, এগুলোর পার্থক্য বুঝতে হবে এবং এগুলো সুবিধা অসুবিধাগুলো আমাদের জানতে হবে। এরপরে আসো আমরা যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে অধ্যায় 10 বিমা সম্পর্কে মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো শিখতে পারি সেগুলো হচ্ছে বিমা কি, নৌ বিমা কি, অগ্নি বিমা কি, জীবন বিমা কি, ঝুঁকি ও অনিশ্চয়তা কি, বিমাযোগ্য স্বার্থ কি, ক্ষতিপূরণের নীতি কি, স্থলাভিষিক্তকরণের নীতি কি, বিমাযোগ্য ঝুঁকি কি, বিমা চুক্তি কি এবং দায় বিমা কি। তারপরে আমরা অধ্যায় 10 থেকে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো শিখতে পারি সেগুলো হচ্ছে বিমা বলতে কি বুঝো ব্যাখ্যা করো, বিমার গুরুত্ব ব্যাখ্যা করো, বিমাযোগ্য স্বার্থ বলতে কি বুঝো ব্যাখ্যা করো, স্থলাভিষিক্তকরণের নীতিটি ব্যাখ্যা করো, বিমাকে পরম সদিশ্বাসের চুক্তি বলা হয় কেন ব্যাখ্যা করো, বিমা হলো ঝুঁকি বন্টন ব্যবস্থা ব্যাখ্যা করো, বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন ব্যাখ্যা করো, ক্ষতির নিকটতম কারণ বলতে কি বুঝো ব্যাখ্যা করো, বিমার প্রতিদানকে কি বলা হয় ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের জন্য যে প্রশ্নগুলো শিখব সেগুলো হচ্ছে বিমার গুরুত্ব, বিমার মূলনীতিসমূহ, বিমা চুক্তির বৈশিষ্ট্য, বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ, বিমার প্রকারভেদ বা ধরন। তো আমরা এখান থেকে অপরিহার্য উপাদান বা ধরনটি খুব ভালো করে শিখব। তো এরপরে আছে জীবন বিমা অধ্যায় 11। তো এখান থেকে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আমরা শিখতে পারি সেগুলো হচ্ছে জীবন বিমা কি, মেয়াদি বিমা কি, আজীবন বিমা কি, সাময়িক বিমা কি, প্রিমিয়াম কি, বোনাস কি, বার্ষিক বৃত্তি কি, সমর্পণ মূল্য কি, পুনর্বিমা কি, দ্বৈত বিমা কি, মৃত্যু হার পঞ্জি কি।
এই অধ্যায়ের অনুধাবন প্রশ্ন হিসেবে আমরা যেগুলো শিখতে পারি সেগুলো হচ্ছে জীবন বীমা বলতে কি বুঝো ব্যাখ্যা করো, জীবন বীমা কেন করা হয় ব্যাখ্যা করো বা জীবন বীমার গুরুত্ব ব্যাখ্যা করো, জীবন বীমাকে নিশ্চয়তা চুক্তি বলা হয় কেন ব্যাখ্যা করো, নিট প্রিমিয়াম কি ব্যাখ্যা করো, উত্তরজীবী বীমা কি ব্যাখ্যা করো, সমর্পণ মূল্য বলতে কি বুঝো, পুনর্বীমা কি ব্যাখ্যা করো এবং দ্বৈত বীমা কি ব্যাখ্যা করো। তো এরপরে আমরা এই অধ্যায় থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের জন্য যে প্রশ্নগুলো শিখব সেগুলো হচ্ছে জীবন বীমা চুক্তির বৈশিষ্ট্য বা উপাদানসমূহ, জীবন বীমার শ্রেণীবিভাগ বা ধরন, জীবন বীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া, জীবন বীমার দাবি আদায় পদ্ধতি এবং প্রিমিয়ামের প্রকারভেদ। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এই ছিল আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে বিভিন্ন অধ্যায়ভিত্তিক সাজেশন। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসটিও এর সাথে সংযুক্ত করে দিয়েছি, যেটি মার্কশিট থেকে প্রদান করা হয়েছে। তোমরা চাইলে সংক্ষিপ্ত সিলেবাসগুলো দেখে নিতে পারো বা এর সাথে মিলিয়ে নিয়ে নিজেদের মতন করে আবার পড়তে পারো। এতে কি হবে, এতে তোমার প্রিপারেশনটি ভালো হবে এবং খুব সুন্দর একটি পরীক্ষা দিতে পারবে। কারণ আমি পরীক্ষার হলে ডিউটি করতে গিয়ে দেখেছি যে যাদের প্রিপারেশন ভালো ছিল তারা কিন্তু খুব সুন্দর করে পরীক্ষা দিতে পেরেছে, সময়ের মধ্যে শেষ করতে পেরেছে। আর যারা ভালো করে প্রিপারেশন নেয়নি, পড়ে নাই, তাদের কিন্তু সময়ের মধ্যে ফুল অ্যান্সার করা কিংবা সঠিক অ্যান্সার করাটা কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। তো আমার বিশ্বাস তোমরা সবাই সিনসিয়ারলি পড়বে এবং খুব ভালো করে পরীক্ষা দিবে। তো আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।